নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন দিন, আবার একটা নতুন অভিজ্ঞতা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সর্বপ্রথমে জানাই অশেষ ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিওকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত লাইক করার জন্য। আমি যেগুলো ঘটেছে ছোট ছোট ঘটনা, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং সেগুলো শোনার পর যে আপনাদের ভালো লাগছে, সেটা আমার জন্য অনেক। আসলে একটা জীবন চলতে গেলে বহু ঘটনা প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে। তো আমি তো প্রায় 1998 সালে এসেছিলাম, আর এখন 2025, প্রায় 27 বছর। তো 27 বছরে বহু 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 ঘটনার সম্মুখীন হয়েছি। পুরো লাইফটাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়ে দিয়েছি। তো প্রচুর ঘটনা আছে বলতে। তো সে কারণে আপনাদের যে ভালো লাগছে, সেটা একটা আমার জন্য খুব ভালো পাওনা। আমি এগুলো শোনাতে থাকবো যতদিন আপনাদের ভালো লাগবে। আপনারা বলবেন আমাকে, আর যদি মনে হয় যে বোরিং হয়ে যাচ্ছে তাহলে বলবেন, আমি অন্য কিছু চেষ্টা করব। তো আপাতত বলার জন্য প্রচুর 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 ঘটনা রয়েছে আমার কাছে। এবার বিষয়টা হলো যে আহ, একটা নাম, বিরাট বড় একটা নাম, সেটা হচ্ছে স্বনামধন্য অভিনেতা শ্রী দীপঙ্কর দে। আমি ওনাকে টিটু আঙ্কেল বলি, ওনার ডাক নাম টিটু। তো টিটু আঙ্কেল বলি আমি ওনাকে, দীপঙ্কর আঙ্কেলের কথা বলছি আমি। তো ওনার অভিনয় সম্পর্কে বলার মতন ধৃষ্টতা আমি করব না, প্রথমত। দ্বিতীয়ত, উনি কোন মাপের অভিনেতা, সেটা আমরা একটা জিনিস দেখেই বুঝতে পারি যে ওনাকে আমাদের শ্রী সত্যজিৎ রায়, উনি টিটু আঙ্কেলকে নিয়ে কাজ করেছেন। তো আমার মনে হয় না আমাদের মতন ছোটো মোটো অভিনেতা যারা অভিনয়টা সেভাবে জানে না বা শেখার চেষ্টা করছে, আমাদেরকে নিয়ে কখনো কোনো মুখ্য চরিত্রে শ্রী সত্যজিৎ রায় উনি ভাবতেন। তো এই মানুষটি সেখানে একের পর এক ওনার সঙ্গে কাজ করেছে, এবং শুধু ওনার সঙ্গেই নয়, আরও একশো বারকার এক ছবিতে কাজ করেছেন। এবং আমি টিভিতে দেখেছি, সিনেমা হলে দেখেছি ওনাকে, কিন্তু যখন সরাসরি প্রথম দেখা হলো, প্রথম কাজ হলো, এই যে আমরা বলি না যে একটা কথা, আমি দেখবেন মাঝে মাঝে বলি যে আমি আশিসজির কাছে অনেক কিছু শিখলাম, আমি প্রিয়াংশুদার কাছে কিছু শিখলাম, আমি রাহুল দেবজির কাছে কিছু শিখলাম। তো বিষয়টা হচ্ছে, সত্যি যখন আপনি এই মানুষগুলোর সঙ্গে কাজ করবেন, এটা ভিডিও বানানোর জন্য যে আমি খুব ভালো সাজতে চাইছি, ওনাদেরকে খুব তেল মারার, সেটা একদম নয়। টিটু আঙ্কেলের সাথে যখন কাজ করলাম, আমি বুঝতে পারলাম আমার মধ্যে কি নেই। এটা আমি শিখেছি যে আমার মধ্যে কোনটা নেই, যে জিনিসটা ওনার মধ্যে অগাধ পরিমাণে ভগবান দিয়ে পাঠিয়েছেন। প্রথম যেটা হলো, আমি তো ওনাকে বিভিন্ন চরিত্রে দেখেছি ছোট থেকে। এবার আমার সাথে ওনার প্রথম দেখা বা প্রথম কাজ হচ্ছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। তো সেই সময় যে চরিত্রটা, উনি আমাদের যে বাবার চরিত্র করেছেন, আমি প্রত্যেককে সসম্মানেই দিয়েই বলছি, সসম্মানে বলছি, প্রত্যেকজন শ্রদ্ধেয় অভিনেতাকে প্রণাম জানিয়েই বলছি, ওই জমিদার চরিত্রে আমি কিন্তু আর কাউকে ভেবে উঠতে পারছি না। তখনও নয়, আজও নয়। এটা জানি না, আমি ভুল হতেও পারি। আপনারা বলতেই পারেন যে আরও এই এই অভিনেতা আছেন, সেই অভিনেতা আছেন, হতেই পারে আমি ভুল। কিন্তু আমি কাজ করেছি বলে বলছি না। একটা মানুষ কতটা সহজাত, কতটা সহজ হতে পারে একটা চরিত্র নিয়ে, আমি ওনাকে দেখে শিখেছিলাম। একটা মুহূর্তের জন্য কিন্তু মনে হয়নি ওই মুহূর্তে যখন আমরা কাজ করতাম যে উনি দীপঙ্কর দে, অভিনেতা দীপঙ্কর দে। মনে হতো উনি কালী কিঙ্কর রায়, যে চরিত্রটা উনি করেছিলেন, ওই সেই কালী কিঙ্করের চরিত্রটাই মনে হতো উনি। তার কারণ, প্রথম হচ্ছে ওনার গলার ভয়েস, যেটা আমার একদম নেই। দ্বিতীয়ত, ওনার ওই চেহারা, একটা বিরাট একটা চেহারা, একটা জমিদারের যে, এবং ওনার ঠান্ডা মাথায় কথা বলা। উনি যখন ডায়লগগুলো বলতেন, যখন কাউকে থ্রেট করতেন উনি,
আমাদের বাড়িতে যখন কেউ বদমাইশি করতো বা কোনো কিছু হতো, ওই থ্রেডটা যখন উনি করতেন না, সেটা একটা মানে হয় না যে ঠান্ডা মাথায় খুন করা কাউকে, ওই ওনার চোখ মুখ দেখলে আপনাদের ভয় লেগে যাবে যে উনি যখন থ্রেডটা করতেন। এটা কিন্তু আমি বলছি প্রত্যেকটা অভিনেতার পক্ষে সম্ভব নয়। ওনার মতন ওই অত উঁচু মাপের একজন অভিনেতা বলেই সেটা সম্ভব যে উনি খুব সহজ স্ক্রিপ্টটাকে নিয়ে পড়ে মানে যেভাবে করতেন, পুরো মনে হতো যে হ্যাঁ বাড়িতে আমরা দুই ভাই আর বাবা। মানে অস্বাভাবিক অভিনেতা, অস্বাভাবিক অভিনেতা। আমি আপনাদেরকে বলছি যে যারা কাজ করবে সাথে, তারা প্রত্যেকে প্রতি মুহূর্তে ওনার কাছে কিছু না কিছু শিখবে। তো আহ, আমি যে দুটো কাজ, দ্বিতীয় কাজ আমি বলে দিই ওনার সঙ্গে, মানে এটা আমার খুব সৌভাগ্য যে দ্বিতীয় কাজ আমি ওনার সঙ্গে করি। এ আমার গুরু দক্ষিণা। ও প্রসঙ্গে আমি একটা ভিডিও আলাদা বানাবো, যেখানে আমি তাপসদা মানে অভিনেতা শ্রী তাপস পাল, স্বর্গীয়, উনি এখন আজ আমাদের মধ্যে নেই। ওনার সঙ্গে আমার কেমিস্ট্রি কেমন ছিল আপনাদেরকে আমি বলবো। আপনারা হয়তো বিশ্বাস করবেন কি করবেন না, কিন্তু ওই মানুষটার ওই শেষ সিরিয়ালে আমি কিন্তু ওনার সাথে ছিলাম, এবং কি পরিমাণ ভালোবাসতেন উনি সেটাও আমি আপনাদেরকে বলবো। তো আজ যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা নিয়ে করি, যে টিটো আঙ্কেল মানে আমাদের শ্রী দীপঙ্কর দে অভিনেতা, ওনার সঙ্গে দ্বিতীয় কাজ আমি করি এ আমার গুরু দক্ষিণা। এ আমার গুরু দক্ষিণা সিরিয়ালে আমি গুরু দক্ষিণা যে সিনেমাটা হয়েছিল সেখানে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, শ্রী সৌমিত্র বন্দ্যোপাধ্যায় মানে যিনি ভিলেন করেছিলেন, সেই চরিত্রটা করতাম আমি সিরিয়ালে। তো এই দুটো কাজ আমি টিটো আঙ্কেলের সাথে অন স্ক্রিন করেছি। এমনি ওনার সঙ্গে তো আমার দেখা হয়েছে অনেকবার। আমরা দাসানি টু স্টুডিওতে আমি একটা সিরিয়াল করছিলাম, তখন উনি পাশে একটা সিরিয়াল করছিলেন, আমি গিয়ে দেখলাম, তখন আমার শরীরটা অনেক ভেঙে গেছিলো। তো কি হয়, আমি ওনাকে একভাবে দেখে এসেছি, আর হঠাৎ করে ওরকম যখন দেখছি না, মানে নিতে পারছি না ব্যাপারটা, যে মানে আমি ভাবছি এটা এটা এরকম কেন হলো। উনি তো মানে ওরকম একটা চেহারা নিয়ে এরকম মানে রাজকীয় ব্যাপার, মানুষটা হঠাৎ এরকমভাবে কেন। তো সেটা যাই হোক, বয়সের সাথে মানুষের শরীর ভাঙে। আমি সবসময় কামনা করব যাতে উনি মানে বহু 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 বছর উনি আমাদেরকে আরও অভিনয় মানে উপহার দিতে থাকুক, যাতে আমি আরও কিছু শিখতে পারি ওনার কাছে। তো ঘটনা তোমাদেরকে বলি এবার, কিছু ঘটনা ছোট ছোট। মানুষটা যতটা সিরিয়াস স্ক্রিনে, ঠিক ততটাই উনি কিন্তু অফ স্ক্রিন মানে উনি মজা করতে ভালোবাসেন। এবং সেটা কেন বলছি, উনি কিন্তু একটা শব্দ আছে ইংলিশে, পোকার ফেস, মানে কোনো এক্সপ্রেশন ছাড়া, মুখে কোনো আপনারা হাবভাব দেখতে পারবেন না, একদম স্টিল থাকে না, একদম এইভাবে চুপচাপ। কিন্তু যে কথাটা উনি বলবেন, উনি কিন্তু নিজে হাসেন না, কিন্তু যেটা বলবেন আপনি হাসতে হাসতে গড়িয়ে মরে যাবেন। তো ছোট্ট ছোট্ট দু একটা ঘটনা বলি, কারণ নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি আরও আরেকটা পার্ট বানিয়ে দেবো এটার, কারণ একটা পার্টে শেষ হবে না। তো প্রথম যেটা হচ্ছে যে আমরা একটা, আপনারা যদি ফান্দেপুরিয়া বগা কান্দারে দেখেন, তাহলে সেখানে ওই খাবার টেবিলে বসে আমরা সবাই মিলে একসাথে সোহম এসছে, আমরা সব খাচ্ছি। তো সেখানে যখন আমাদের রিহার্সালগুলো হচ্ছে, তখন কেউ মানে সেভাবে মানে স্ক্রিন মানে সরি ক্যামেরা অন হয়নি, আমরা ইয়ার্কি মারছি। তো যিনি আমার মায়ের পাঠ করেছিলেন মধুমিতাদি, ওনার পেছনে খুব লাগতো টিটো আঙ্কেল, খুব লাগতো শুরু থেকেই। তো মানে ইনফ্যাক্ট যখন সঙ্গীত বাংলা চ্যানেল ইন্টারভিউ নিতে আসে, তো আমাকে ওরা বলে যে তুমি অ্যাঙ্কারিংয়ের কাজটা করো, এবং ফিল্মের যত মানে কাস্ট আছে, যে কজন অভিনয় করছে, তুমি সবার সঙ্গে আলাপ করাও অন স্ক্রিন ক্যামেরায়। সেটা আমি করেছিলাম তখন সঙ্গীত বাংলায়। তো আমি যেমন বিভিন্ন লোকদের সাথে, তো প্রথমে আমি গিয়ে বললাম যে টিটো আঙ্কেল আমার সাথে কাজ করে কেমন লাগলো তোমার। তো বললো তুই বল তোর কেমন লাগলো, তুই তো মানে খুব ভালো কাজ করছিস আমার সাথে, আমি আমার সত্যি তোকে খুব ভালো লেগেছে। খুব ভালোবাসতেন, সত্যি খুব ভালোবাসতেন। আর আমি বললাম যে আমার যিনি মা করছেন মধুমিতাদি, ওনার সঙ্গে বলছে আহ ওনাকে দেখতে তো তনুজার মতো, তাই আমি ওনাকে তনুজা বলেই ডাকি। একদম এইভাবে কথাগুলো বলেছেন। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, এটা একটা সিক্রেট, অনেকেই জানো না, এটা বিরাট বড় একটা সিক্রেট, অনেকে জানো না। সেটা হলো যে ফান্দে পড়িয়া বগা কান্দেরেতে যে খাতাতে শ্রাবন্তী ছবি আঁকছিল, যে হনুমান বাদরের ছবিটা আঁকা হয়েছিল,
সেই ছবিটা আমি এঁকেছিলাম। এবং ওই খাতার মধ্যে আরও 8-10খানা ছবি ছিল, যার মধ্যে ওই সিনেমার যারা যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন, যারা সাইডে কাজ করতেন, কেউ লাইটে ছিলেন, কেউ খাবারে ছিলেন বা কেউ ড্রেসে ছিলেন, তাদেরও ছবি আঁকা ছিল। সেগুলো সব আমার হাতে আঁকা। তো টিটো আঙ্কেলের ছবি আমি ওখানে এঁকেছিলাম। টিটো আঙ্কেল সেই ছবিটা নিজের মোবাইলে তুলে আবার দোলনদিকে পাঠিয়েছিল, এখন আমার মনে আছে। তো পরে আমাকে মিত্তির বাড়ি করার সময় কৌশিক দা, যে আমার দাদা, বলছে কিরে এখনো আঁকাঝোঁকা করিস তো? আমি বললাম যে না, এখন তো ছেড়ে দিয়েছি, এখন আর সময় পাই না, এখন সত্যি বলতে মন মানসিকতা আর নেই সেভাবে। তো যেটা বলছিলাম যে খাবার টেবিলে যখন ওই ইয়ার্কি মেরেই মধুমিতা দি, যে মায়ের পাঠ করছিলেন, উনি পাঁপড় দিচ্ছিলেন সবার পাতে একটা করে। তো টিটো আঙ্কেল তখন বলছে, শুনুন আপনার নামটা কি বলুন তো? তো মধুমিতা দি যেন, হ্যাঁ টিটো দা আপনি কেমন যেন, আমার নাম তো মধুমিতা, আপনি তো জানেন। বলছে না, আপনাকে দেখতে অনেকটা তনুজার মতন, আমি কিন্তু আপনাকে তনুজা বলেই ডাকবো। তো এর একটা ছোট্ট ঘটনা, আরও ঘটনা আছে। 31st নাইটে আমাদের পার্টি হচ্ছিল ওখানে। তো যে যার মতন নাচানাচি করছিল। তো মধুমিতা দিয়ে ডান্স করছে, তখন টিটো আঙ্কেল বলছে, বাহ আপনি তো বেশ ভালো নাচেন। মানে কথাগুলো এমন করে বলে টিটো আঙ্কেল যে অন্যের হাসি পাবে, তো টিটো আঙ্কেল একদম সিরিয়াস, একদম চুপ। তো এবার একটা অ্যাক্সিডেন্টের ঘটনা বলি তোমাদের। শুটিং শেষের আগের দিনের ঘটনা এটা। ঠিক শুটিং শেষ হবে তার আগের দিন আমরা সেবক ব্রিজের নিচে তিস্তা নদীতে শ্যুট করছি। তো টিটো আঙ্কেল ধুতি পরে নিচে নেমেছেন। খুব সমস্যা ছিল, কারণ ওগুলো পাথর কাটা 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 পাথর ছিল, কোনো সিঁড়ি ছিল না। তো যেখানে শ্রাবন্তী ঝাঁপ দেয়, পেছনে সোহম ঝাঁপ দেয়, তো ওটা ফাইটাররা দিয়েছিল। তারপরে সোহম আর শ্রাবন্তী সত্যি তিস্তাতে নেমেছিল, সোহম টেনে আনে, এবং তিস্তার জল তখন কনকনে ঠান্ডা, জানুয়ারি মাসের ঘটনা। সঙ্গে সঙ্গে ওদেরকে মধু এক বোতল করে মধু খাইয়ে দেওয়া হয়েছে। খাওয়ানোর পরে তখন তারপরে হঠাৎ নদীতে, মানে আমাদের ওখানে বৃষ্টি শুরু হলো। এবার নদীতে ওরা বলছে হরকা বান আসে। আমি তো এসব তখন হয়তো বুঝতাম না, হরকা বান মানে। এবার যে যার মতন জিনিসপত্র নিয়ে দৌড়চ্ছে, ক্যামেরাম্যান নিজের ক্যামেরা কাঁধে নিয়ে সঙ্গে সঙ্গে উপরে চলে গেছে। এবার আমরা সব ফেসে গেছি, শ্রাবন্তী নিচে, ও শাড়ি পুরো ভেজা, আমি ছিলাম, ফাইটার একজন ছিল। এবার টিটো আঙ্কেল, কৌশিক দা, আর খোকন দা বলে একজন অভিনেতা ছিলেন, আর সৌমিক দা আমাদের পরিচালক, এই চারজন। রবারের একটা নৌকো পাওয়া যায়, রবার রাফট বলে যেটা, সেটার মধ্যে 4জন যাওয়া যায়, কিন্তু সেখানে এরা 4জন প্লাস 2জন মাঝি, 6জন উঠেছে। উঠে ওরা নাকি নদী পথে চলে গেছে। কেন? যে এই ওঠাটা অনেক বেশি, অনেকটা দূরে গিয়ে একটা কম ওঠা জায়গা আছে, সেখান দিয়ে উঠবে। যথারীতি আমরা কোনো খোঁজ পাইনি, আমরা জানিও না যে কখন কি হয়েছে। আমরা যে যার মতন বাঁচার জন্য দৌড়চ্ছি, যে হরকা বান আসলে সব ডুবে যাবো আমরা। এবার পরের দিনকে আমরা শুটিংয়ে যখন গেছি, শেষ দিনের শুটিং, তো টিটো আঙ্কেলকে বলা হচ্ছে আপনার একটা দৌড়, যখন এই যে সোহম ব্রিজে দাঁড়িয়ে আছে, আমরা দা ছুঁড়ে ছুঁড়ে মারছি, তো টিটো আঙ্কেলকে বলা হলো যে আপনাকে দৌড়ে আসতে হবে। তখন টিটো আঙ্কেল বলছে, আমি দৌড়াবো না, আমি কোনো মতেই দৌড়াবো না, আমার কন্ট্রাক্টে লেখা নেই দৌড়ানো। তো আমরা তো সব মানে, এবার বিশ্বাস করবেন না, আমি যখন ওনার মেকআপ ভ্যানে গেছি, উনি কোমরটা খুলে দেখালেন, এই এত বড় একটা চাকার রক্ত, কালো নীল আর লাল হয়ে ওনার কোমরে পুরো চাকার রক্ত জমে রয়েছে। এবার আমি তো দেখে আমার গাটা আটকে উঠেছে। হ্যাঁ, এটা কি হয়েছে তোমার? বলছে আর বলিস না, রাতের বেলা একটা কেউ আমাকে একটু বরফ দেবার। আমি বললাম যে আমি তোমার ওপরের রুমে রয়েছি, ওপরের রুমে আমি সোহম থাকতাম, নিচে টিটো আঙ্কেল থাকতো। তাহলে আমি তোমার ওপরের রুমে রয়েছি, তুমি আমাকে একবার জানাবে না? তাহলে আমি এসে তো বরফ দিয়ে দিতাম শেখ। আমি তো জানিও না যে কি হয়েছে তোমার। তো যাই হোক, বললো যে না পুরো, আর বলে আমাকে বলছে, এই তোদের ঘরে 5:30টায় ভোরে কি হয় রে? আমি কেন আঙ্কেল, কি হয়েছে? বলে খুব ধুমধাম আওয়াজ হয়। আমি বললাম এখানে তো আমাদের সেভাবে ব্যায়াম করার কিছু নেই, তো আমি সোফা তুলে ব্যায়াম করি। বলে তুই কি পাগল, তুই সোফা তুলে ব্যায়াম করিস? আমার তো ঘুম ভাঙিয়ে দিস তুই। তো আমি বললাম যে টিটো আঙ্কেল, যেহেতু চরিত্রটা ভীমের চরিত্র, তো আমাকে একটু ভীমের মতন চেহারা বানাতে হবে বলে এটা আমি করি। যাই হোক, এবার ঘটনাটা কি হয়েছিল আমি পরে জানতে পারলাম। নদীতে যখন ওরা যাচ্ছে, যখন বৃষ্টি বাড়তে শুরু করে, তো যে লাইফ জ্যাকেট পরে গায়ে, ওটা না পরে ওরা মাথায় নিয়েছে, কারণ এত বড় বড় শিলা পড়ছিল উপর থেকে।
তো যখন ওরা দেখলো যে এটা ঠিক হচ্ছে না, তো টিটু আঙ্কেল এক জায়গায় গিয়ে বললো তোমরা নৌকোটা দাঁড় করো, আমরা পাড়ে দাঁড়াবো। ওনারা পাড়ে দাঁড়িয়েছেন সবাই। এবার সৌমিকদা নামেনি, কারণ সৌমিকদার একটা সমস্যা ছিল যে সৌমিকদার দুটো হাঁটুতে ভাঙা ছিল পায়ের, তো নৌকোতে ছিল। আচ্ছা, খোকনদার দুটো হাঁটুতে আর্থারাইটিস ছিল। কৌশিকদা সোহমকে জিপের ওই স্করপিওতে চেস করছিল, ডান হাতটা পুরো বেঁকে গেছিল, প্রচণ্ড যন্ত্রণা। একমাত্র টিটো আঙ্কেলই ওখানে ছিলেন, কিন্তু তিনি ছিলেন বয়স্ক। ওনারা যেখানে নেমেছে সেই জায়গাটা ছিল একটা সেখানে খুলি হাড় এসব পড়েছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরে হঠাৎ ওপর দিয়ে গুড়গুড় গুড়গুড় আওয়াজ হচ্ছে, তো টিটো আঙ্কেল ওপর দিকে তাকিয়েছে। কৌশিকদা বলছে, টিটো দা ল্যান্ডস্লাইড শুরু হয়েছে, পাথর পড়ছে, আপনি দৌড়ন। কি হয়, মানুষ হকচকিয়ে যায়, তো টিটো আঙ্কেল হকচকিয়ে গেছে। এবার না বুঝতে পেরে উনি আরও কিছুক্ষণ তাকিয়েছিল। যখন ফেরত আসতে গেছে তখন এত বড় একটা পাথরের চাই ওপর দিয়ে ওনার উপর, উনি ঘুরে পালাতে যাবে, পুরো চাইটা ওনার শির দ্বারা নিচে কোমরার শির দ্বারা ওখানে গিয়ে পড়েছে। তো এটা নিয়ে উনি প্রচুর ভুগেছেন, এখনও ভুগছেন, আপনারা নিশ্চয়ই খোঁজ খবর জানবেন। হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, উনি বলছে আমার ফোনটা ধরে। এবার কৌশিকদা বলছে আমি অত বড় শরীরটাকে নৌকো অব্দি নিয়ে যাব কী করে। খুব কষ্ট করে কৌশিকদা এক হাত দিয়ে টেনে টেনে কোনো মতে টিটো আঙ্কেলকে নৌকোতে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওরা পাড়ে হয়েছে, ওখান থেকে সবাই ধরে, লোকজন এসছে, এসে ধরে নিয়ে ওনাকে রুমে যাওয়া হয়েছে। খুব শরীর খারাপ ছিল, এবং কোমরটা যদি তোমরা দেখতে বন্ধুরা, আমি তোমাদের বলছি, তোমরা যে কেউ তোমাদের গা শিউরে উঠতো, তোমরা আটকে উঠতে দেখে আমার মানে ভয় লেগেছে, আমার কষ্ট হচ্ছিল ওনাকে দেখে, কি পরিমাণ ব্যথা। কিন্তু ওই মানুষটা ডেডিকেটেড, ওই ব্যথা নিয়ে, ওই রক্ত জমা নিয়ে লোকটা পুরো ছবির শুটিং করলো পরের দিন, যেটা শেষ দিন শুটিং ছিল। মানে আমি অবাক সেই মানুষটাকে দেখে, সত্যি মানে কেন শ্রদ্ধেয়, কেন ওনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে বারবার ইচ্ছে করে। আর ওই যে বললাম, যেমন বম্বের মানুষগুলোকে দেখেছি মাটির মানুষ, যারা ভালোবাসে, উনি একজন সেরকমই মানুষ। প্রচণ্ড ভালোবাসতেন, প্রচণ্ড সম্মান করতেন। আজও আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, এখনও সেই ভালোবাসাটা রয়েছে। সেই ছবিতে হয়তো উনি আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু উনি সত্যি আমার পিতৃতুল্য একজন, এবং সারা জীবন উনি আমার মাথার উপরে থাকবেন। কারণ ওনার মতন অভিনেতার সঙ্গে কাজ করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমি সত্যি খুব ভালো কপাল নিয়ে জন্মেছি যে এই মানুষগুলোর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করতে পেরেছি, এবং আগামী দিনে আরও কিছু ভালো অভিজ্ঞতা ওনার সঙ্গে রয়েছে, যেগুলো আমি জানাবো। আজকে এটুকুনি থাক, ভিডিওটা নাহলে অনেক লম্বা হয়ে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে।